গুড আফটারনুন স্টুডেন্টস, আমি অলোকেশ স্যার বলছি। আমি তোমাদের 4th সেমিস্টারের কোর্স 1-4-10-এর দুটো প্র্যাকটিকাম করাবো। তার মধ্যে তোমাদের এই গ্রুপ এতে একটা প্র্যাকটিকাম আছে আমার, সেটা হচ্ছে কালেকশান অফ ডেটা রিগার্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস ফ্রম মিউনিসিপ্যাল রেকর্ডস। ঠিক আছে, তো একটু তোমরা মন দিয়ে বিষয়টা ভালো করে শুনবে, কারণ এখানে অনেকগুলো ধাপ আছে, ধাপগুলো জানাটা অত্যন্ত জরুরি। তো প্রথমেই আমি আগে এই প্র্যাকটিকামটার যে টপিকটা বললাম আমি ইংরেজিতে, তার বাংলাটা বলে দিই। বাংলাটা হচ্ছে তোমাদেরকে মিউনিসিপ্যাল রেকর্ড কালেক্ট করতে হবে। কাদের সম্বন্ধে বলো তো? সেটা হচ্ছে যারা চিলড্রেন, স্পেশাল নিড যে সমস্ত চিলড্রেন আছে তাদের সম্পর্কে তোমাকে ইনফরমেশান বা ডেটা কালেক্ট করতে হবে। ক্লিয়ার? এইবার এই প্র্যাকটিকামটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করব। তো তার মধ্যে কি কি থাকবে? প্রথমটা থাকবে ভূমিকা, যেটাকে আমরা ইন্ট্রোডাকশান বলি। ঠিক আছে, তোমরা একটু লক্ষ্য করবে তাহলে বুঝতে পারবে। প্রথমটা হচ্ছে ভূমিকা, যেটাকে আমরা ইন্ট্রোডাকশান বলি। আচ্ছা, তো দেখো এখানে কয়েকটা ধাপের কথা বলা হলো। ফার্স্ট হচ্ছে ভূমিকা। ভূমিকায় প্রথমে তোমাকে যেটা বলতে হবে সেটা আমি পরে আসছি। ভূমিকা, তারপরে আসবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সম্পর্কে ধারণা, কনসেপ্ট অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস। তারপরে আসছে যে বিভিন্ন ধরনের যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছে তাদের শ্রেণীবিভাগ, মানে কী কী ধরনের স্পেশাল নিডস চিলড্রেন আছে তাদের ক্লাসিফিকেশনটা তোমাকে জানতে হবে। এরপরে আসছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বর্ণনা, অর্থাৎ বিভিন্ন যে চাহিদা সম্পন্ন শিশু আমরা আগেরটাই যেগুলো মেনশন করব তার সম্পর্কে ছোট করে তোমাকে ডেসক্রিপশান দিতে হবে। এরপরেরটা আসছে যে তোমাদের দেখো বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চিহ্নিতকরণের উপায়, অর্থাৎ তুমি কিভাবে চিহ্নিত করবে। ঠিক আছে, এটা একটা ধাপ। তারপরে হচ্ছে পৌরসভা মানে মিউনিসিপ্যাল এরিয়া থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সম্পর্কে তথ্যটা সংগ্রহ করতে হবে। দ্যাট ইজ ইনফরমেশন অ্যাবাউট চিলড্রেন উইথ স্পেশাল নিডস ফ্রম মিউনিসিপ্যালিটি। নেক্সট আসছে লাস্টের যে স্টেজ, সেটা হচ্ছে উপসংহার। উপসংহার হচ্ছে কনক্লুশন। কনক্লুশনের অর্থাৎ তুমি যেই প্র্যাকটিকামটা করলে সেই প্র্যাকটিকামের এন্ডিং, মানে তার থেকে তুমি কি সিদ্ধান্তে আসছো সেটাই বলবে। তাহলে দেখা গেল যে এই প্র্যাকটিকামটাকে আমরা মোটামুটি 7টা ধাপে ভাগ করেছি। একটা হচ্ছে ভূমিকা, তারপর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সম্পর্কে ধারণা, নেক্সট বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর শ্রেণীবিভাগ, তারপর আসছে বিভিন্ন প্রকারের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংক্ষিপ্ত বর্ণনা, এরপর আসছে তাদেরকে কিভাবে চিহ্নিত করবে সেটা, তারপরেরটা হচ্ছে পৌরসভা থেকে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ। ক্লিয়ার? আর লাস্টে হচ্ছে উপসংহার। বোঝা গেল? তাহলে আমরা 7টা ধাপে কিন্তু এগোবো। ওকে, আচ্ছা, এবার পরে এসো তারপরেরটা। এবার আমরা শুরু করছি। দেখো প্রথমটা যেটা আমি বলেছিলাম যে ভূমিকা, ভূমিকাতে কি থাকবে? ভূমিকাতে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে যে যে তোমাদের এই যে স্পেশাল নিডস বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কথা যেটা বলা হচ্ছে, অর্থাৎ ইনক্লুসিভ, ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল, তো এটা এই পেপারটা। তাহলে এখানে যে যে টপিকটা তুমি আলোচনা করতে যাচ্ছ, যে টপিকটার ওপর তোমার প্র্যাকটিকামটা তৈরি করবে, সেই টপিকটার ওপর একটা প্রাথমিক ধারণা দিতে হবে তোমাকে, একটা প্রাথমিক ধারণা দিতে হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার ভূমিকা। এই ভূমিকাটা হার্ডলি তোমার 5 থেকে 6 লাইন হতে পারে, বা 10-12 লাইনও করা যেতে পারে। মিনিমাম তোমার 5 থেকে 6 লাইন কিন্তু এটা থাকতে হবে। বোঝা গেল? এটা প্রথম ধাপ। এরপরেরটা এসো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সম্পর্কে ধারণা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সম্পর্কে ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস। এখানে কি হবে? এখানে তোমাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে কি বোঝো সেটা তোমাকে উল্লেখ করতে হবে, সেটা সম্পর্কে তোমাকে লিখতে হবে। তারপর
বিভিন্ন মনোবিদরা কিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সংজ্ঞায়িত করেছেন সেগুলো উল্লেখ করতে হবে। সেখানে বেশি উল্লেখ করার দরকার নেই, 1 থেকে 2টো তোমাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ মনস্তত্ত্ববিদরা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কাকে বলা হয়, তারা কিভাবে তাদেরকে সংজ্ঞায়িত করেছেন, বা তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কিভাবে ধারণাটাকে উপস্থাপন করেছেন সে সম্পর্কে তোমাকে কিন্তু বলতে হবে। এটাকেও তুমি 3 থেকে 4টে প্যারাগ্রাফের মধ্যে সীমাবদ্ধ রাখবে। বোঝা যাচ্ছে? একটু মন দিয়ে কিন্তু শুনবে ব্যাপারটা, ঠিক আছে? সেকেন্ডটা হলো, এরপরে এসো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর শ্রেণীবিভাগ। আমরা তো দেখেছি যে বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছে, বিভিন্ন ধরনের। কেউ মানসিক প্রতিবন্ধী, কারো শিখন অক্ষমতা রয়েছে, কারো আবার দৃষ্টি প্রতিবন্ধী, কেউ আবার শ্রবণ প্রতিবন্ধী, ঠিক আছে? এই রকম বিভিন্ন ধরনের প্রতিবন্ধীদের বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখে থাকি। তো এখানে তোমাকে একটা ছকের সাহায্যে সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শ্রেণীবিভাগটা করে দেখাতে হবে। বুঝেছ? একটা ছকের সাহায্যে, বা তুমি একটা চার্টের মাধ্যমেও এখানে দেখাতে পারো। অর্থাৎ একটা ম্যাপিং যেন থাকে, যার থেকে আমি পুরো আইডিয়াটা পেয়ে যাব যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা কত ধরনের হয়, তাদের প্রকারভেদটা কী। বুঝতে পারছ? তো এখানে কিন্তু অনেক ধরনের ভাগগুলো আমরা লক্ষ্য করব। যেমন হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, শিক্ষণ অক্ষমতাযুক্ত, তারপর অটিজম, তারপর ADHR, সেরিব্রাল পালসি, এই রকম অনেক ভাগগুলো কিন্তু এই যে সাব পয়েন্টটা বলছি আমি, সেই সাব পয়েন্টের মধ্যে চলে আসবে। বোঝা যাচ্ছে? এর পরেরটা এসো বিভিন্ন প্রকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংক্ষিপ্ত বর্ণনা। তাহলে আমি এই যে ভাগগুলো বললাম, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ শ্রবণ প্রতিবন্ধী, কেউ মানসিক প্রতিবন্ধী, এদের সম্পর্কে এবার তোমাকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিতে হবে। যতগুলো তুমি প্রতিবন্ধীর বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর কথা বলবে, প্রত্যেকটা সম্পর্কেই কিন্তু তোমাকে এখানে ছোট করে বর্ণনা দিতে হবে বা লিখতে হবে। বুঝতে পেরেছ তো? তো ধরো দৃষ্টি প্রতিবন্ধী যদি বলো, তাহলে দৃষ্টি প্রতিবন্ধীটা কি, দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেগুলো চলে আসবে এর মধ্যে। আবার যদি ধরো শ্রবণ প্রতিবন্ধী বলো, তাহলে শ্রবণ প্রতিবন্ধীরা কাদেরকে আমরা শ্রবণ প্রতিবন্ধী বলবো, শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে অডিবল রেঞ্জটা কত এটা আমাকে বলতে হবে। তারপর শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো বলতে হবে। বুঝতে পারছো তো? তাহলে প্রত্যেকটা যখন আমি এক একটা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সম্পর্কে আলোচনা করব, তখন তাদের কারা পড়ে, তার মধ্যে তাদের বৈশিষ্ট্যগুলো কী কী, এগুলো কিন্তু একটা একটা করে ধাপে ধাপে তোমাকে লিখতে হবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমরা 4টে ধাপ বুঝতে পারলাম আশা করি। এরপরে এসো বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চিহ্নিতকরণের উপায়, অর্থাৎ ওয়েজ টু আইডেন্টিফাই চিলড্রেন উইথ স্পেশাল নিডস। মানে যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদেরকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে, কিভাবে তুমি তাদেরকে চিহ্নিত করবে। বুঝতে পেরেছ তো? তো চিহ্নিত করা বিভিন্নভাবে আমরা চিহ্নিত করতে পারি। যেমন তাদের বুদ্ধির পার্থক্যের মাধ্যমে চিহ্নিত করতে পারি যে কে তোমার বিশেষ চাহিদা, কার বুদ্ধির, কে হচ্ছে উন্নত বুদ্ধি সম্পন্ন বা গিফটেড চিলড্রেন, কে নর্মাল চিলড্রেনের মধ্যে পড়ে, সেটাও আমরা দেখতে পাবো। তারপর সংবেদনের মাধ্যমেও আমরা কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করতে পারি যে কেউ হয়তো দেখা যাচ্ছে কারো কানটা বেশি অ্যাক্টিভ, কারো ক্ষেত্রে চোখ বেশি অ্যাক্টিভ, কেউ চোখ, অর্থাৎ তাদের যে সেন্স অর্গানগুলো আছে সেই সেন্স অর্গানের পার্থক্যের মাধ্যমেও কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো। বোঝা গেল? তারপর ভাব বিনিময় করার মাধ্যমেও কিন্তু এটা বোঝা যায়। যেমন ধরো যে হচ্ছে কানে শুনতে পায় না, সে কীভাবে ভাব বিনিময় করবে? সে বিভিন্ন ধরনের আচার আচরণের মাধ্যমে ভাব বিনিময় করবে। ঠিক আছে, তাহলে এই ভাব বিনিময়ের মাধ্যমে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। তারপর শারীরিক ক্ষমতার মাধ্যমেও কিন্তু চিহ্নিতকরণ করা যায়। যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, তাদের তো প্রত্যেকের শারীরিক ক্ষমতা এক নয়।
কারো বিশেষ কোনো একদিকে শারীরিক ক্ষমতা বেশি থাকতে পারে, কারো কোনো এক বিশেষ দিকে শারীরিক ক্ষমতা কম থাকতে পারে। তাহলে এই শারীরিক ক্ষমতার চিহ্নিতকরণ অর্থাৎ আইডেন্টিফিকেশনের মাধ্যমেও কিন্তু আমরা কারা কী ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সেটা কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। বোঝা যাচ্ছে তো জিনিসগুলো? একটু ভালো করে শুনবে। নেক্সট হচ্ছে সামাজিক দক্ষতা। বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সামাজিক দক্ষতার রকম ফের দেখা যায়, অর্থাৎ পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন যদি আমরা মানসিক প্রতিবন্ধিতা দেখি, মানসিক মানে মেন্টাল রিটার্ডেড, তাদের ক্ষেত্রে দেখব যে সামাজিক দক্ষতার লেভেলটা অনেক কম, কিন্তু যে ধরো দৃষ্টি প্রতিবন্ধী তার ক্ষেত্রে কিন্তু সামাজিক দক্ষতার ক্ষেত্রটা অনেক বেশি মানসিক প্রতিবন্ধকতার তুলনায়। মানে মেন্টাল রিটার্ডেডের থেকে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তাদের কিন্তু সামাজিক দক্ষতা সেটা অনেকটাই কম। বোঝা গেল? এই যে বিভিন্ন ক্ষেত্রগুলো আমি তুলে ধরলাম, এইগুলোই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চিহ্নিত করার এক একটা আঙ্গিক। ঠিক আছে? তাহলে আমরা কটা আলোচনা করলাম এখন পর্যন্ত? ভূমিকা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ধারণা, তাদের শ্রেণীবিভাগ, তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা এবং কিভাবে তুমি তাদেরকে চিহ্নিত করবে। 5টা জিনিস আলোচনা করলাম। ঠিক আছে? এইবার আমাদের আসছে মেন যে ফরম্যাট। মেন ফরম্যাট মানে এর পরের সাব পয়েন্টটা দেখো, লেখা আছে পৌরসভা থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সম্পর্কিত তথ্য সংগ্রহ। অর্থাৎ তোমাকে মিউনিসিপ্যালিটি যেতে হবে, মিউনিসিপ্যালিটিতে গিয়ে সেখানে যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিক্ষার্থী আছে তাদের সম্পর্কে নিশ্চয়ই তথ্য মিউনিসিপ্যালিটি কালেক্ট করে রাখে, সেই তথ্যগুলোকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে এবার তোমাকে সেই তথ্যগুলোকে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিসের মাধ্যমে একটা কনক্লুশন বা ইনফারেন্স অর্থাৎ সিদ্ধান্তে তোমাকে আসতে হবে। বুঝতে পারছো? এইবার এই জায়গাটা কিন্তু একটু তোমরা ভালো করে লক্ষ্য করবে যে এখানে কিন্তু অনেকগুলো কলম আছে, সেই কলমগুলোকে তোমাকে একটার পর একটা ফিল আপ করে যেতে হবে। কিন্তু মনে রাখবে এই ফিল আপটা কিন্তু তোমাকে যে মিউনিসিপ্যালিটি রয়েছে, তুমি যে মিউনিসিপ্যালিটিতে বিলং করছো সেই মিউনিসিপ্যালিটি থেকেই কিন্তু ইনফরমেশান কালেক্ট করতে হবে। অ্যারবিট্রেরিলি বসালে হবে না, মানে নিজের ইচ্ছে মতো তুমি বসিয়ে দিলে তা করলে কিন্তু হবে না। ঠিক আছে? তো দেখো প্রথম যেটা আছে সেটা বলা হচ্ছে সাধারণ তথ্য, জেনারেল ইনফরমেশান। এখানে দেখো, এখানে আমরা অনেকগুলো টেবিল তৈরি করেছি, অনেকগুলো টেবিল আছে। তো প্রথম যে টেবিলটা, সেই টেবিলে বলা হচ্ছে যে প্রকৃতি অনুযায়ী বিদ্যালয়ের সংখ্যা, অর্থাৎ ক্যাটেগরাইজ নাম্বার অফ স্কুল, মানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমি স্কুলকে কিভাবে সেগমেন্টেশন করব, মানে পার্থক্য করব। দেখো এখানে 5টা কলাম আছে। বাম দিকে আছে নেচার অফ স্কুল, তারপরে আছে সরকারি অর্থাৎ গভর্নমেন্ট, তারপর আছে সরকারি সাহায্যপ্রাপ্ত গভর্নমেন্ট এডেড, বেসরকারি প্রাইভেট, আর হচ্ছে কেন্দ্রীয় সরকারি বিদ্যালয় সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল। ক্লিয়ার? আর যখন বিদ্যালয়ের প্রকৃতি যেখানে আমরা আলোচনা করছি সেখানে কিন্তু দুইভাবে ভাগ করেছি, একটা হচ্ছে প্রাথমিক প্রাইমারি আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক, দ্যাট ইজ আপার প্রাইমারি। বোঝা গেল? এবার তুমি যে মিউনিসিপ্যালিটি থেকে যে ইনফরমেশানটা কালেক্ট করলে সেখান থেকে তোমাকে এবার বসাতে হবে যে কতগুলি সরকারি প্রাথমিক স্কুল আছে, কতগুলি সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুল আছে, কতগুলি বেসরকারি প্রাথমিক স্কুল আছে, আর যদি সেখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল থেকে থাকে কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয়, তাহলে সেটা তোমাকে মেনশন করতে হবে। এই নাম্বারগুলো কিন্তু তোমাকে প্রাথমিকের ঘরে যে পরপর দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু ইনপুট করতে হবে। ঠিক আছে? এবার এসো, এটা তো গেল প্রাথমিক। এবার আমরা দেখি আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক। এখানেও কিন্তু তোমাকে বসাতে হবে কতগুলো সরকারি বিদ্যালয় আছে, কতগুলি সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় আছে, কতগুলি বেসরকারি বিদ্যালয় আছে, এবং সিমিলারলি যে কতগুলো কেন্দ্রীয় সরকারি বিদ্যালয় আছে। বোঝা গেল? তারপরে দেখো নিচে একটা কলম আছে মোট অর্থাৎ টোটাল, তার মানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলে টোটাল কটা সরকারি বিদ্যালয়, প্রাথমিক উচ্চ প্রাথমিক মিলে কটা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়, একইভাবে প্রাইভেট বিদ্যালয় অ্যান্ড সিমিলারলি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল।
বোঝা গেল তো? এটা গেল টোটালটা আমরা পেয়ে গেলাম। এই হচ্ছে প্রথম টেবিলের মূল বিষয়বস্তু। এবার এসো টেবিল নাম্বার 2। টেবিল নাম্বার 2 হচ্ছে বছর অনুযায়ী শিক্ষার্থী ভর্তির সংখ্যা, মানে কোন বছর কটা শিক্ষার্থী এনরোল হচ্ছে স্কুলে, সেটাকে ইংরেজিতে আমরা বলতে পারি ইয়ার ওয়াইজ স্টুডেন্টস এনরোলমেন্ট। তো এখানে তোমাকে 3-4 বছর মিনিমাম একটা 3-4 বছরের রেঞ্জ নিতে হবে। দেখো আগে টেবিলটা বলি, টেবিলে দেখো লেখা আছে বছর, দ্যাট ইজ ইয়ার। তারপর সেটাকে দুটো ভাগে ভাগ করেছি, কারণ আমরা তো দেখেছি যে বিদ্যালয়, এখানে 2 ধরনের বিদ্যালয়কেই আমরা মেনলি নিয়েছি, একটা হচ্ছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক। তো প্রাথমিকের মধ্যে কতজন বালক আছে, কতজন বালিকা আছে, দ্যাট ইজ বয় অ্যান্ড গার্লসের এস্টিমেটটা তোমাকে রাখতে হবে। উচ্চ প্রাথমিকের মধ্যে কতগুলো বয় এবং গার্ল আছে তারও এস্টিমেটটা তোমাকে রাখতে হচ্ছে, ঠিক আছে? তো এখানে যে বছরটা আমি বললাম, এখানে বছর বলতে তোমাকে একটা বছর কিন্তু মেনশন করলে হবে না, এখানে 3 থেকে 4টে বছরের একটা ডেটাটাকে কালেক্ট করতে হবে। ধরো তুমি করলে কি এবছর যেমন 2020, তো 2020-র ডেটাটা তো তুমি পাবে না, তোমাকে 2019-এর ডেটাটাকেই কালেক্ট করে এখানে ইনপুট করতে হবে। তাহলে সেখান থেকে তুমি করলে কি যে 2016-17 একটা হলো, 2017-18 একটা হলো, 2018 একটা 19 হলো, তাহলে 3টে ইয়ারের নিলেও হবে। তাহলে 3টে ইয়ারের আমি এখানে ডেটাটা কালেক্ট করে নিলাম। আর যদি তারও আগে একটু যাও তাহলে 2015-16 একটা হতে পারে, ঠিক আছে? তাহলে প্রত্যেক যে বছরটা আমি মানে সেশনটা আমি নিলাম, কনসিডার করছি, সেই সেশানে প্রাথমিক কতজন বালক আছে, প্রাথমিক কতজন বালিকা আছে, উচ্চ প্রাথমিকে কতজন বালক আছে, উচ্চ প্রাথমিকে কতজন বালিকা আছে, এই এস্টিমেটটা, এই যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে 4টে যদি সেশন নাও, 4টে সেশনের প্রাথমিক উচ্চ প্রাথমিকের যে তথ্যটা তুমি পাচ্ছ নাম্বারের, সেই নাম্বারটাকে এখানে ইনপুট করতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট এসো, এবার আমরা দেখছি টেবিল নাম্বার 3। টেবিল নাম্বার 3 হচ্ছে ওয়ার্ড অনুযায়ী শিক্ষার্থী ভর্তি। ওয়ার্ড অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, যেমন ধরো প্রত্যেকটা তুমি যে মিউনিসিপ্যাল থেকে তুমি তথ্যগুলো সংগ্রহ করছো, সেখানে তো অনেকগুলো ওয়ার্ড থাকে, কোথাও 10টা থাকতে পারে, কোনোটা 12টা থাকতে পারে, কোনোটা 7টাও থাকতে পারে, কোনোটা 6টা থাকতে পারে। তো এই প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিন্তু তোমাকে যে কোন ওয়ার্ডে কতজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে তার একটা এস্টিমেট তোমাকে কিন্তু রাখতে হবে। বুঝতে পেরেছ? তো এখানে তুমি যে কোনো একটা ইয়ারের এস্টিমেটটা নাও, কারণ তুমি এই যে আগে যে 4টে ইয়ারের নিয়েছো, 4টে সেশানের নিয়েছো, 4টে সেশানকে যদি এখানে ইনক্লুড করতে যাও সেটা একটা বড় ধরনের ক্যালকুলেশন হয়ে যাবে, তার থেকে একটা ইনফারেন্স টানাটা খুব টাফ হয়ে যাবে। তাই তুমি এক কাজ করো, যে কোনো একটা অ্যাকাডেমিক ইয়ারকে চুজ করে নাও। বুঝতে পেরেছো? তাই দেখো লেখা আছে অ্যাকাডেমিক ইয়ার একটা চুজ করে নিয়েছি, ধরো 16-17, তুমি আগেরটাই চুজ করবে, দ্যাট ইজ 18-19, ঠিক আছে? এবার তুমি যে পৌরসভা থেকে তথ্য সংগ্রহ করছো সেই পৌরসভার নাম লিখতে হবে এখানে। ক্লিয়ার? চার্টের দিকে এসো, টেবিলটার দিকে এসো। টেবিলে দেখো, টেবিলে মেনলি 3টে কলম করা আছে, একটা হচ্ছে ভর্তি, একটা হচ্ছে শ্রেণী, আর একটা হচ্ছে মোট অর্থাৎ টোটাল। ভর্তিতে দেখো, ভর্তি মানে এনরোলমেন্ট, এখানে দেখো আমরা 1 to 5 লিখে 1 to 8 পর্যন্ত করছি, তারপর দেখছি 1 to 4-এর মধ্যে কতগুলো টোটাল ভর্তি হচ্ছে, 5 to 8-এর মধ্যে কতজন, আর 1 to 8 দ্যাট ইজ যতগুলো ক্লাস আছে 1 থেকে 8 পর্যন্ত তার মধ্যে টোটাল কতজন, ঠিক আছে? এইবার ভর্তি যখন আমি এই এস্টিমেটটা দেব তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে কতগুলো ওয়ার্ড আছে, অর্থাৎ প্রত্যেক ওয়ার্ডে ক্লাস 1-এর জন্য কতজন স্টুডেন্ট, ক্লাস 2-র জন্য কতজন স্টুডেন্ট, 3-র জন্য কতজন স্টুডেন্ট, এইভাবে আপ টু ক্লাস 8 পর্যন্ত কতজন স্টুডেন্ট, তার নিউমেরিক্যাল ভ্যালুগুলো কিন্তু এখানে তোমাকে লিখতে হবে, যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে। বোঝা গেল? এইবার যখন সব ওয়ার্ডের লেখা হয়ে গেল তখন এবার তোমাকে করতে হবে, ডান দিকে চলে যাও, দেখো টেবিলের ডান দিকে আছে মোট, যেখানে আছে 1 to 4, তারপর আছে 5 to 8, আর হচ্ছে 1 to 8। তাহলে 1 to 4-এর মধ্যে কতজন ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডের মধ্যে আছে কতজন স্টুডেন্ট আছে, তার মানে 1 2 3 4 এই 4টে শ্রেণীকে অ্যাড করে এখানে বসাতে হচ্ছে, ঠিক আছে? যখন তুমি 5 to 8-এ যাচ্ছ তখন ওই একইভাবে ওয়ার্ড 1-এ ফার্স্ট ওয়ার্ডে ঠিক ক্লাস 5 থেকে 8-এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে, বোঝা গেল?
এইবার যখনই 1 to 8 নেব, তার মানে এই 1 to 4 আর 5 to 8 এই দুটোকে সাম আপ করে আমাকে 1 to 8-এর যে কলম আছে সেখানে বসাতে হবে। এটা গেল ওয়ার্ড 1। একইভাবে ওয়ার্ড 2 করব, ওয়ার্ড 3 করব, ওয়ার্ড 4 করব, ওয়ার্ড 5 করব, ওয়ার্ড 6 করব। ঠিক আছে, বেশ। তারপরে দেখো যেখানে আমরা ওয়ার্ডগুলো লিখেছি তার নিচে একটা টোটাল আছে, সেখানে বলা হচ্ছে মোট বা টোটাল। অর্থাৎ এখানে এবার আমাদের দেখতে হবে সব ওয়ার্ডে টোটাল কতজন ক্লাস 1-এর স্টুডেন্ট আছে, সব ওয়ার্ডে টোটাল কতজন ক্লাস 2-এর স্টুডেন্ট আছে, টোটাল ওয়ার্ডে কতজন ক্লাস 3, এইভাবে টোটাল যে 8টা ক্লাসের প্রত্যেকটা টোটাল ওয়ার্ডে কতজন স্টুডেন্ট আছে সেটার এস্টিমেটটা পাবো। ঠিক আছে, এখানেও তোমাকে করতে হবে 1 to 4-এর মধ্যে কতজন স্টুডেন্ট আছে, যে কটা ওয়ার্ড আছে তার টোটাল, 5 to 8-এর মধ্যে টোটাল কতজন স্টুডেন্ট আছে, যে কটা ওয়ার্ড আছে তার টোটাল, আর 1 to 8-এর মধ্যে টোটাল কতজন স্টুডেন্ট আছে তার টোটাল। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এই যে চার্টটা তুমি করছো, দেখো দুই দিকে টোটাল আছে, একটা হচ্ছে হরাইজন্টালি টোটাল আর একটা ভার্টিক্যালি টোটাল। এই দুটো টোটালের এস্টিমেট কিন্তু এক থাকবে। যদি দেখো কোথাও ভেরিয়েশন চলে এসছে, মানে টোটালটা, আমি বারবার বলছি টোটালটা, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশনে কোথাও ভুল হয়ে গেছে, অর্থাৎ নাম্বারটাকে কোনো এক জায়গায় মানে ভুল করে তুমি লিখে ফেলেছো বা এরকম হতে পারে। ঠিক আছে, সুতরাং একটু তোমাকে এই ব্যাপারটা কনসাস রাখতে হবে যে একেবারে যে নিচের কোণার যে ঘরটা পাচ্ছ, দেখো উপরের টোটালের থেকে একদম নিচের কোণার ঘর, একদম বটম যে কর্নার যে রুমটা আছে সেখানে হরাইজন্টালি যে সামেশান পাবে এবং ভার্টিক্যালি যে হিসাবটা পাবে দুটোই কিন্তু সেম হতে হবে। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এই গেল আমাদের টেবিল নাম্বার 3। এবার আসছি আমরা টেবিল নাম্বার 4। দেখো টেবিল নাম্বার 4 যেটা আলোচনা করছে সেটা হচ্ছে শ্রেণী অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, অর্থাৎ বিভিন্ন শ্রেণীতে ঠিক কতজন করে শিক্ষার্থী ভর্তি আছে, বিভিন্ন শ্রেণীতে ঠিক কতজন করে শিক্ষার্থী ভর্তি আছে, ক্লাস ওয়াইজ স্টুডেন্টস এনরোলমেন্ট। বোঝা গেল? এখানেও কিন্তু তোমাকে কোন পৌরসভা নিয়ে তুমি কাজ করছো সেই পৌরসভার নামটা উল্লেখ করতে হবে এবং যে অ্যাকাডেমিক্স ইয়ারটা তুমি চুজ করেছো সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। বোঝা গেল? এবার দেখো চার্টের দিকে একটু ভালো করে মন দাও, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো এখানেও চার্টকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। লেফটে আছে ভর্তি অর্থাৎ এনরোলমেন্ট, তারপর মিডিল যে কলম সেটা হচ্ছে শ্রেণী, দ্যাট ইজ ক্লাস, আর লাস্ট কলম যেটা মোট অর্থাৎ টোটাল। বোঝা গেছে? ভর্তি যেখানে আছি, ভর্তিটাকে আবার আমরা দুটো সাব কলমে ডিভাইড করেছি। একটা হচ্ছে জাতি, দ্যাট ইজ কাস্ট, আর একটা হচ্ছে লিঙ্গ, দ্যাট ইজ জেন্ডার। বোঝা গেল? এইবার জাতির মধ্যে আবার আমরা এটাকে 4টে জাতিতে ভাগ করেছি। একটা হচ্ছে জেনারেল মানে সাধারণ, তারপর তপশিলি জাতি, দ্যাট ইজ শিডিউল কাস্ট, তপশিলি উপজাতি শিডিউল ট্রাইব, অন্যান্য সংখ্যালঘু জাতি, দ্যাট ইজ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, আর লাস্ট হচ্ছে মোট টোটাল। এইবার পরেরটায় আসো, দেখো যে লিঙ্গটা বলেছি না, লিঙ্গ, তাহলে প্রত্যেকটা এই যে জাতির যে আমি 4টে ভাগ বললাম, প্রত্যেকটা ভাগে আবার দুটো করে মানে জেন্ডার আছে, একটা বালক আর একটা বালিকা। প্রত্যেকটা ভাগে দেখো জেনারেলের মধ্যেও দুটো ভাগ আছে, এসসির মধ্যেও দুটো ভাগ আছে, এসটির মধ্যে ভাগ আছে, ওবিসির মধ্যেও দুটো ভাগ আছে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা ভাগে কিন্তু দুটো করে ভাগ আছে, বালক বালিকা। তাহলে তোমাকে এখানেও কিন্তু সেই ভ্যালুগুলোকে ইনপুট করতে হবে। ঠিক আছে? তারপর এসো যে শ্রেণী, এখানে আমরা কিন্তু শ্রেণী 1 to 8 পর্যন্ত নিয়েছি, তার উপরে নেব না। এবার ক্লাস 1-এর মধ্যে সাধারণ ক্যাটাগরি কতজন বালক আছে, ক্লাস 2-র মধ্যে সাধারণ ক্যাটাগরি কতজন বালক আছে, একইভাবে ক্লাস 3-র মধ্যে, এইভাবে চলতে থাকবে আপ টু ক্লাস 8-এর মধ্যে সাধারণ ক্যাটাগরি কতজন বালক আছে। সিমিলারলি একইভাবে আমি চলে আসব সাধারণ ক্যাটাগরির মধ্যে কতজন বালিকা আছে ক্লাস 1-এর, ক্লাস 2, ক্লাস 3 বলে ক্লাস 8 পর্যন্ত। এখানেও দেখো আগের যে আমরা টেবিলটা করেছিলাম সেখানেও যেমন মোট করেছিলাম, এখানেও একইভাবে মোটটা করব, সেটা 1 to 4 ক্লাসের মধ্যে, 5 to 8-এর মধ্যে, আর 1 to 8-এর মধ্যে। বোঝা গেল? তাহলে এইভাবে সাধারণটা আমরা দুটো ভাগে ভাগ করলাম, বয়েজ গার্লস মানে বালক বালিকার মধ্যে। একইভাবে তপশিলিকেও দুটো ভাগে ভাগ করব, তপশিলি জাতিকে, তপশিলি উপজাতিকে, আর অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস।
প্রত্যেকটাকে ভাগ করব এবং প্রত্যেকটা সম্পর্কে বালকের 1 থেকে ক্লাস 8 পর্যন্ত তথ্য নেব, বালিকারও 1 থেকে ক্লাস 8 পর্যন্ত তথ্য নেব। তারপর 1 to 4 এর যে টোটাল যে তথ্যটা পাচ্ছি সেটাকে যোগ করব, 5 to 8-এরও যোগ করব এবং 1 to 8-এরও যোগ করব। ক্লিয়ার? দিয়ে এখানেও দেখো যে মোট টোটালটা পাচ্ছ, এটা ভার্টিক্যালি যে টোটালটা পাচ্ছ, আবার দেখো হরাইজেন্টালিও কিন্তু একটা টোটাল আছে, সেখানেও দেখো বালক কতজন, বালিকা কতজন, টোটাল কত। এরও এই যে একেবারে লেফট কর্নার যেটা আসছে, রাইট বটম কর্নার যেটা আসছে, সেখানে কিন্তু হরাইজেন্টাল সামেশান এবং ভার্টিক্যাল সামেশানটা এক হতে হবে। সুতরাং এই ভ্যালুগুলো যখন তুমি লিখবে তখন কিন্তু একটু কনসাস থাকতে হবে, কারণ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেকগুলো ডেটা তোমাকে লিখতে হচ্ছে, তো তাই 35 লিখতে গিয়ে কখনো 36 লিখে ফেললে এরকম হয়ে যেতে পারে। সুতরাং একটু এ ব্যাপারে তোমাকে কনসাস থাকতে হবে। বোঝা গেল? এটা গেল আমাদের 4টে টেবিল। তাহলে এই যে প্রথম যে আমরা পার্টটা আলোচনা করছিলাম এর মানে জেনারেল তথ্য, এখানে জেনারেল ইনফরমেশান যেটা পেয়েছি আমরা, সাধারণ তথ্যতে কিন্তু আমাদের 4টে টেবিল আছে। আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি। টেবিল 1টা ছিল প্রকৃতি অনুযায়ী বিদ্যালয়ের সংখ্যা, টেবিল 2টা ছিল তোমাদের বয়স অনুযায়ী শিক্ষার্থী ভর্তির সংখ্যা, টেবিল 3টা হচ্ছে ওয়ার্ড অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, আর টেবিল 4 হচ্ছে শ্রেণী অনুযায়ী শিক্ষার্থী ভর্তি। বোঝা গেল? এই গেল তোমাদের 4টে টেবিলের এখানে ভাগ। ঠিক আছে, এইবার আমরা আসব যে পরের পার্টটা হচ্ছে, এটাকে আমরা বি পার্ট বলে ইন্ডিকেট করতে পারি। তো সেইখানে এই যে তথ্যটা আমরা কালেক্ট করছি তার সম্পর্কে এবার আমরা এই ছকের মাধ্যমে দেব না, এবার আমরা কিছু ভ্যালুগুলোকে ইনপুট করে যাব। যেমন দেখো এখানে বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সম্পর্কিত তথ্য, ইনফরমেশান অ্যাবাউট সিডাব্লিউএসএন মানে চাইল্ড উইথ স্পেশাল নিডস। ঠিক আছে, এখানে দেখো পরপর কয়েকটা মানে পয়েন্ট দেওয়া আছে। প্রথমটা হচ্ছে পৌরসভার নাম, অর্থাৎ তুমি যে পৌরসভা থেকে তথ্যটা কালেক্ট করছো সেই পৌরসভা, সেখানে কটা সার্কেল আছে সেটা তোমাকে বলতে হবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পৌরসভায় কতগুলো বিদ্যালয় আছে সেটাও তোমাকে লিখতে হবে, নাম্বারটা লিখতে হবে। তারপর পৌরসভায় এই যে বিদ্যালয়গুলোর কথা বলা হলো তাতে টোটাল কতগুলো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছে, অন্তর্ভুক্ত আছে, তাদের নাম্বারটাও লিখতে হবে। দ্যাট ইজ যে নাম্বারটা পাচ্ছ তুমি সেটা লিখবে। 5 নম্বর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চিহ্নিতকরণ সংখ্যা, নাম্বার অফ চাইল্ড উইথ স্পেশাল নিডস আইডেন্টিফাইড ইন দ্য মিউনিসিপ্যালিটি। অর্থাৎ মিউনিসিপ্যালিটির কাছে তো একটা রেকর্ড আছে যে কারা কারা কী ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, কারা ভিজুয়ালি চ্যালেঞ্জ, কারা হেয়ারিং ইম্পেয়ার্ড, কারা মেন্টালি রিটার্ডেড, কারা অর্থোপেডিক্যালি, কাদের আবার লার্নিং ডিসেবিলিটি আছে, এই রকম যে বিভিন্ন তথ্যগুলো আছে সেটা কিন্তু তোমাকে এই 5 নম্বর সাব পয়েন্টের যে ঘরগুলো আছে সেগুলোতে বসাতে হবে। তার আবার কিছু কিছুকে আমরা আদারের মধ্যেও ফেলতে পারি, যেটাকে কোনো পার্টিকুলার সিমটম নেই, ভিজুয়ালিও বলতে পারছি না, হেয়ারিংও বলতে পারছি না, সেগুলোকে আমরা আদার্সের মধ্যে ফেলবো, তার থেকেও একটা টোটালের এস্টিমেশনটা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট আসো 6 নম্বর। 6 নম্বরটা বলা হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সংখ্যা, নাম্বার অফ চাইল্ড উইথ স্পেশাল নিডস এনরোলড ইন দ্য মিউনিসিপ্যালিটি। অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে যারা যারা এনরোলড হয়েছে, দেখো আগেরটা বলেছি কিন্তু আইডেন্টিফাই আর এনরোল দুটো এক জিনিস নয়। আইডেন্টিফাই অনেকে চিহ্নিত হতে পারে, কিন্তু এনরোলটা যারা বিদ্যালয়ে একমাত্র গিয়ে পাঠটা গ্রহণ করছে, যেভাবেই হোক, যে সিস্টেমের মাধ্যমে গ্রহণ করছে, অর্থাৎ তাদের কিন্তু একটা যে রিটেন একটা ডকুমেন্টস কিন্তু তাদের ক্ষেত্রে থাকবেই। আচ্ছা, সেখানেও কিন্তু এই যে টোটালটা, আগে যে টোটালটা পেয়েছো তার সঙ্গে এটা কিন্তু ডেভিয়েট করতে পারে, একটু চেঞ্জ হতে পারে, কিন্তু মনে রাখবে সেটা কখনো আগের যে টোটালটা আছে তাকে এক্সিড করবে না। মানে ধরো তোমার টোটাল চাইল্ড উইথ স্পেশাল নিডস যেটা আইডেন্টিফাই করা হয়েছে সেটা হচ্ছে 39, আর তুমি এখানে যে কটা এনরোল করলে সেটা দেখা গেলো 41 হয়ে গেছে, তা হবে না, কারণ টোটালটা তো আছে 39, তাহলে হয় 39টা হবে, নয় তার থেকে কম হবে। ঠিক আছে, এটা গেল 6 নম্বর। 7 নম্বরে এসো। 7 নম্বরে বলা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে অন্তর্ভুক্তকরণ।
তার মানে যে সমস্ত শিক্ষার্থীরা আছে বিশেষ চাহিদা সম্পন্ন, তাদেরকে কি কি ধরনের প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করা হচ্ছে। ঠিক আছে, এখানেও দেখো আমরা দুটো কলম করেছি, একটা হচ্ছে কর্মসূচি দ্যাট ইজ প্রোগ্রাম, আর একটা হচ্ছে যতজন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি করা হয়েছে, নাম্বার অফ চিলড্রেন রেফার্ড অর ইনক্লুডেড। কর্মসূচির মধ্যে এখানে আবার 5টা ভাগ আছে। একটা হচ্ছে বিশেষ বিদ্যালয় দ্যাট ইজ স্পেশাল স্কুল, দূরাগত বিদ্যালয় ডিস্টেন্স এডুকেশন বা ডিস্টেন্স স্কুল বলতে পারি, তারপর এআইজি বা ইজিএস একটা পার্ট আছে, আর গৃহশিক্ষা হোম বেসড এডুকেশন, আর লাস্ট হচ্ছে অন্যান্য, মানে সব ক্যাটাগরি থেকে। তখন যেগুলোকে আমরা কোনো সেগমেন্টেশন করতে পারবো না, ক্যাটাগরাইজ করতে পারবো না, সেগুলোকে আমরা অন্যান্যর মধ্যে ফেলবো। ঠিক আছে, তাহলে এইখানেও তোমাকে বিশেষ বিদ্যালয়, দূরাগত শিক্ষা, গৃহশিক্ষা, অন্যান্য, এই যে প্রত্যেকটা ভাগ বললাম, আমি কর্মসূচির কথা বললাম, এই কর্মসূচিতে প্রত্যেকটা কর্মসূচিতে ঠিক কতজন করে স্টুডেন্ট ইনক্লুডেড আছে বা রেফার্ড করা হয়েছে তার নাম্বারটা তোমাকে কিন্তু লিখতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল 7 নম্বর। 8 নম্বরে চলে এসো। 8 নম্বর সাব পয়েন্টটা বলা হচ্ছে কতগুলি আইইপি বিকাশ কেন্দ্র, হ্যাঁ, আইইপি বিকাশ ও অনুসরণ করা হয়েছে। নাম্বার অফ, আচ্ছা তার আগে বলি, দেখো আইইপিটা জানতে হবে। আইইপি মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্ল্যান, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক যে শিক্ষা পরিকল্পনা, সেটাকে বলা হচ্ছে আইইপি। তো এরকম কতগুলো অনুসরণ করা হয়েছে, মানে কতগুলো নেওয়া হয়েছে, এরকম স্টেপ কতগুলো নেওয়া হয়েছে। তো সেখানেও আমরা দেখো দুটো কলম করেছি, একটা কলম হচ্ছে শ্রেণীবিভাগ আর একটা হচ্ছে আইইপির সংখ্যা। শ্রেণীবিভাগ সেখানে ক্যাটাগরি, সেখানে দেখো আছে আমাদের 6টা শ্রেণী। ঠিক আছে, ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সেটাকে আমরা সংক্ষেপে ভিআই লিখতে পারি। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট মানে যাদের শ্রবণ প্রতিবন্ধকতা রয়েছে, এইচআই সেটাকে লিখব। অর্থোপেডিক ইম্পেয়ারমেন্ট মানে হাড় জাতীয় কোনো সমস্যা থাকতেই পারে, মানে বিকৃতি ধরনের কোনো বোন ফর্মেশন হতে পারে। ঠিক আছে, সেটা ওআই। তারপর মেন্টাল রিটার্ডেশন অর্থাৎ মানসিক যারা প্রতিবন্ধী সম্পন্ন। লার্নিং ডিসেবিলিটি আছে, লার্নিং ডিসেবিলিটি আমরা দেখি কেউ হয়তো অক্ষর চিনতে পারছে না, বা কেউ হয়তো দেখা যায় অনেক ক্ষেত্রে যে নাম্বারগুলোকে গুলিয়ে ফেলছে, এই ধরনের বিভিন্ন ধরনের লার্নিং ডিসেবিলিটি আছে। আর একটা হচ্ছে আদার্স। তো এখানেও তোমাকে আইপির সংখ্যা, প্রত্যেকটা যে ক্যাটাগরি বললাম সেই অনুযায়ী আইপির সংখ্যাটাকে কিন্তু মেনশন করতে হবে। বুঝতে পারছো? নেক্সট এসো 9 নম্বর সাব পয়েন্ট, সেখানে বলা হচ্ছে কতজন শিক্ষার্থীদের প্রদীপন প্রয়োজন। টোটাল নাম্বার অফ চিলড্রেন্স রিকোয়ারিং এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, মানে ঠিক কতজনকে আমরা অ্যাপ্লায়েন্স বা কোনো প্রতিবন দিয়ে বা কোনো টিচিং এইডস দিয়ে আমরা পড়াতে পারবো বা তাদেরকে শিক্ষাদান করতে পারবো, তার এস্টিমেটটাও লাগবে। ঠিক আছে, সেখানে শুধুমাত্র নাম্বার বলে দিলে যে 10টা হতে পারে, 15টা হতে পারে, 18টা হতে পারে, যে নাম্বারটা আসছে তুমি পাচ্ছ। নাম্বার 10, কতজন শিক্ষার্থীদের প্রদীপন সরবরাহ করা হয়েছে। নাম্বার অফ চিলড্রেন অ্যাকচুয়ালি প্রোভাইডিং এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্স, অর্থাৎ ঠিক কতজনকে তুমি বা মিউনিসিপ্যালিটি, এখানে তোমার নয়, অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটি কতজনকে এড প্রোভাইড করতে পেরেছে, কতজনকে অ্যাপ্লায়েন্স দিতে পেরেছে। আগেরটা ছিল কিন্তু কতজনের প্রয়োজন, আর এটা হচ্ছে কতজনের দিতে পেরেছে। এখানেও কিন্তু মনে রাখবে যে এখানেও যে টোটাল নাম্বারটা, সেই টোটাল নাম্বারটা কখনোই কিন্তু 9-এর যে টোটাল নাম্বার তাকে এক্সিড করবে না, সেটা ইকুয়াল হতে পারে বা তার থেকে কম হতে পারে। ঠিক আছে, তো সেখানে দেখো দুটো আমরা কলম করেছি, একটা হচ্ছে শ্রেণীবিভাগ আর একটা হচ্ছে কতজন সুবিধা ভোগ করছে, ক্যাটাগরি আর নাম্বার অফ বেনিফিশিয়ারিজ। আচ্ছা, এখানেও আগেরটা যেমন আমরা 6টা ভাগ করেছিলাম, এখানেও 6টা ভাগ থাকবে। কি কি? ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, অর্থোপেডিক ইম্পেয়ারমেন্ট, মেন্টাল রিটার্ডেশন, লার্নিং ডিসেবিলিটি অ্যান্ড আদার্স। ঠিক আছে, এই 6টা ভাগ পেলাম, এবং এই 6টা ভাগের মধ্যে কারা কারা পেয়েছে, মানে কতজন পাচ্ছে। ধরো ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট কতজন এড পেয়েছে বা অ্যাপ্লায়েন্স পেয়েছে, সেখানে ধরো যদি 4 জন হয় 4 জন লিখবে। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যদি 10 জন হয় 10 জন লিখবে। অর্থোপেডিক যদি 7 জন হয় 7 জন লিখবে। যে নাম্বারটা তুমি পাচ্ছ সবই কিন্তু এই নম্বর, এই যে ভ্যালুগুলো যা বলছে এই সবই কিন্তু তোমার আসবে কিন্তু মিউনিসিপ্যাল রেকর্ডস থেকে। ঠিক আছে, নাম্বার 11, এখানে এবার
পরের পয়েন্টটা হচ্ছে কনভার্জেন্স, অর্থাৎ এই যতগুলো আমরা মেটেরিয়াল, যতগুলো ইনফরমেশান পেলাম, এর মধ্যে সমস্ত ধরনের কোন কোন অর্গানাইজেশনরা আছে, কারা ইনক্লুড হচ্ছে এতে, কতজন বেনিফিশিয়ারি অর্থাৎ কতজন সুবিধা ভোগ করছে, এই সবগুলোকেই কিন্তু এখানে আমরা একটা টেবিলের মাধ্যমে বা একটা চার্টের মাধ্যমে উপস্থাপন করব। বুঝতে পেরেছ? তাই এখানে দেখো দুটো কলম করা হয়েছে। একটা বলা হচ্ছে বিভিন্ন ধরনের স্কিম বা সংগঠনের নাম, ওটা স্কিমা হবে না, ওটা স্কিম হবে, ভুল আছে, ঠিক আছে, দেখে নেবে, ওটা স্কিমা লেখা আছে, স্কিম হবে। বিভিন্ন ধরনের স্কিম বা সংগঠনের নাম, নেম অফ দ্য স্কিমস অর অর্গানাইজেশন, কতজন সুবিধা ভোগ করছে, নাম্বার অফ দ্য বেনিফিশিয়ারিজ, ঠিক আছে। এখানে এবার এক এক করে আমরা বিভিন্ন যে সংগঠন যারা চাইল্ড উইথ স্পেশাল নিডসের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে, তারা কীভাবে কন্ট্রিবিউট করছে একটা মিউনিসিপ্যালিটিতে, সেটা আমরা দেখব। তো তাতে তোমার এডিআইপি দেখব, আইইডিসি দেখব, ন্যাশনাল ইনস্টিটিউট কতজন, ন্যাশনাল ইনস্টিটিউট থেকে কতজনকে সুবিধা দেওয়া হচ্ছে, ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি থেকে মানে রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে কতজনকে সুবিধা দেওয়া হচ্ছে, তারপর রিসোর্স সেন্টার মানে কম্পোজিট রিসোর্স সেন্টার থেকে কতজনকে সুবিধা দেওয়া হচ্ছে, এনজিও কতজনকে দিচ্ছে, স্পেশাল স্কুল কতজনকে দিচ্ছে, এই তার একটা এস্টিমেট কিন্তু আমরা এখানে পেয়ে যাব। বুঝতে পেরেছ? এবং লাস্টলি এখানেও একটা আছে যে আদার্স থেকেও কতজন, মানে যে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি যদি কোনো চিলড্রেন উইথ স্পেশাল নিডসকে বিভিন্ন সুবিধা দেয়, কোনো সুবিধা দিচ্ছে বা কোনো অ্যাপ্লায়েন্স প্রোভাইড করছে বা এড প্রোভাইড করছে, সেটাও কিন্তু তোমার এই এস্টিমেশনের মধ্যে চলে আসবে। হলো নাম্বার 12 এসো, দেখো বিভিন্ন ধরনের সহায়তামূলক পরিষেবা মানে সাপোর্টিভ সার্ভিস কী কী প্রোভাইড করা হচ্ছে, কী কী সাপোর্টিভ সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ সেই যে যারা চাইল্ড উইথ স্পেশাল নিডস আছে তাদের কিওরমেন্টের জন্য, তাদের কিছুটা বেটারমেন্টের জন্য কোনো ধরনের স্পিচ থেরাপি দেওয়া হচ্ছে কিনা বা অকুপেশনাল থেরাপি দেওয়া হচ্ছে কিনা, এইগুলোর কথা এখানে তোমাকে মেনশন করতে হবে। বুঝেছ? তাই এখানে আমরা এই যে টেবিলটা আছে, এই টেবিলটাকে আমরা দুটো কলামে ভাগ করেছি। একটা হচ্ছে সহায়তামূলক পরিষেবা, দ্যাট ইজ সাপোর্ট সার্ভিস, আর একটা হচ্ছে নাম্বার অফ বেনিফিশিয়ারিজ, কতজন সুবিধে ভোগ করছে। ক্লিয়ার? দেখো, সহায়তামূলক পরিষেবার মধ্যে আমরা 7টা পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে ফিজিওথেরাপি, একটা অকুপেশনাল থেরাপি, একটা স্পিচ থেরাপি, একটা কাউন্সেলিং, তারপর হচ্ছে টিচিং অফ স্পেশাল স্কিল বা ভোকেশনাল ট্রেনিং হতে পারে, ইউজ অফ স্পেশাল এড অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, আর কারেকশন ইন ডিসেবিলিটি মানে ডিসেবিলিটিতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাকে কিভাবে দূর করা হচ্ছে, এই সমস্ত কিছুই হচ্ছে সহায়তামূলক পরিষেবার মধ্যে পড়ছে। তো এইগুলোর মধ্যেও কতজন কী ধরনের সহায়তামূলক পরিষেবা পাচ্ছে বা ভোগ করছে সেটা তোমাকে কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে? নেক্সট এসো 13 নম্বর, এটা বলা হচ্ছে শিক্ষণমূলক পারদর্শিতা, লার্নিং অ্যাচিভমেন্ট। অর্থাৎ এইখানে এবার আমরা দেখব যে শিক্ষার্থীদের মধ্যে যে বিভিন্ন ধরনের এডস বা অ্যাপ্লায়েন্স দেওয়ার পর তাদের একটা টিচিং লেভেল, একটা টিচিং লার্নিং সিচুয়েশান প্রোভাইড করার পর তাদের অ্যাচিভমেন্টটা কত দূর পৌঁছেছে, তারা কতটা অ্যাচিভ করতে পেরেছে। ঠিক আছে? এখানেও দেখো আমরা 4টে কলমে ভাগ করেছি এই টেবিলটাকে। একটা হচ্ছে ক্যাটাগরি, একটা হচ্ছে নাম্বার অফ চিলড্রেন সিকিউরড গ্রেড এ, নাম্বার অফ চিলড্রেন সিকিউরড গ্রেড বি, আর নাম্বার অফ চিলড্রেন সিকিউরড গ্রেড সি। তাহলে গ্রেড এ মানে যারা উচ্চ মানের যারা অ্যাচিভমেন্ট পেয়েছে তাদেরকে গ্রেড এ বলবো, যারা তার থেকে একটু কম পেয়েছে তাদেরকে বলবো গ্রেড বি, আর যারা একেবারে নিচের দিকে আছে তাদেরকে গ্রেড সি বলবো। বুঝেছ? তো এখানেও ক্যাটাগরিকে কিন্তু আমরা 6টা ভাগে ভাগ করেছি। দেখো, প্রথমটা বলছি ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, দ্যাট ইজ ভিআই। সেখানেও দেখবো কজন গ্রেড এ পেয়েছে, কজন গ্রেড বি পেয়েছে, কজন গ্রেড সি পেয়েছে। একইভাবে হিয়ারিং ইম্পেয়ারমেন্টেও দেখবো কতজন গ্রেড এ, কতজন গ্রেড বি, কতজন গ্রেড সি। ঠিক আছে? যাদের পারফরমেন্সটা টপ লেভেলের হবে তাদেরকে গ্রেড এ বলবো, আর যাদের পারফরমেন্স মিডিয়াম থাকবে তাদেরকে কিন্তু আমরা গ্রেড বি, আর যাদের মানে মিডিয়ামের থেকে নিচে নেমে যাবে তাদেরকে আমরা গ্রেড সি বলবো। সেখানেও কিন্তু ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, অর্থোপেডিক ইম্পেয়ারমেন্ট, মেন্টাল রিটার্ডেশন বা লার্নিং ডিসেবিলিটি, এগুলো এই যে ক্যাটাগরি, এরা প্রত্যেক গ্রেডে কজন করে চিলড্রেন সাকসেসফুল হয়েছে বা অ্যাচিভ করতে পেরেছে তাদের কিন্তু ইনফরমেশানটা আমাকে এখানে প্রোভাইড করতে হবে।
বুঝতে পারছো? নেক্সট এসো মূল্যায়ন ব্যবস্থার মধ্যে যে ধরনের পরিবর্তন প্রয়োজন, চেঞ্জেস প্রোভাইডেড ইন দ্য এভ্যালুয়েশন সিস্টেম। অর্থাৎ যে এক্সিস্টিং এভ্যালুয়েশন সিস্টেমটা চলছে তার মধ্যে চাইল্ড উইথ স্পেশাল নিডসদের যদি শিক্ষা দেওয়ার জন্য কিছু পরিবর্তন দরকার হয় এভ্যালুয়েশনের মধ্যে, তাহলে সেটাকে কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে যে কটা পরিবর্তন দেওয়া হলো। তার জন্য এখানে টেবিলটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ক্যাটাগরি আর একটা হচ্ছে চেঞ্জেস প্রোভাইডেড। মানে যে ক্যাটাগরিগুলো কী কী, অর্থাৎ বিভিন্ন ভাগগুলো কী কী, আর কী কী চেঞ্জ, কটা চেঞ্জ প্রোভাইড করা হয়েছে। যেমন ধরো এখানেও ক্যাটাগরি আমরা 6টা ভাগে রেখেছি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, অর্থোপেডিক ইম্পেয়ারমেন্ট, মেন্টাল রিটার্ডেশন, লার্নিং ডিসেবিলিটি অ্যান্ড আদার্স। যদি দেখা যায় ধরো হিয়ারিং ইম্পেয়ারমেন্টে দুটো চেঞ্জ করলে এভ্যালুয়েশন সিস্টেমটাকে আরও বেনিফিশিয়ারি করা যায়, আরও এফেক্টিভ করা যায়, তাহলে ওখানে আমি দুটো লিখব। যদি দেখা যায় ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে একটা চেঞ্জ করলে সিস্টেমটা আরও অ্যাক্টিভ হবে, সিস্টেমটা আরও ইজিলি অপারেট করতে পারবে, তাহলে তুমি এখানে একটা লিখবে। ঠিক আছে, এটা গেল যে ধরনের পরিবর্তন। এখানে একটা জিনিস মনে রাখবে, সবগুলো কিন্তু ম্যান্ডেটারি না, কোনোটা নাও লাগতে পারে, কোনোটাই লাগতে পারে। তাহলে কোনো একটা যদি চেঞ্জেস প্রোভাইডে নীল থাকতে পারে, মানে ওখানে ব্ল্যাঙ্ক রেখে দিলে এরকম হতেই পারে। ঠিক আছে, লাস্ট এসো 15 নাম্বার টেবিল। দেখো 15 নাম্বার টেবিলে এবার আমরা দেখব অর্থ বরাদ্দ ও খরচের পরিমাণ, স্টেটমেন্ট অফ বাজেট অ্যান্ড এক্সপেন্ডিচার। অর্থাৎ আমরা যে কোনো প্ল্যানকে সাকসেসফুল করতে গেলে তার জন্য মিনিমাম একটা মানিটারি অ্যাসিস্ট্যান্স দরকার, তার জন্য একটা মানিটারি অ্যালটমেন্ট দরকার। তাহলে বাজেটেও নিশ্চয়ই সেই ধরনের অ্যালটমেন্ট থাকে। যেমন আমরা জানি যে এডুকেশনের ক্ষেত্রে 6% মোটামুটি যে জিডিপি থাকে তার 6% এডুকেশনের পারপাসে ইউজ করা হয়। তো সেখানে ওই 6%-এর মধ্যে থেকে আবার কত পার্সেন্ট CWSN মানে চাইল্ড উইথ স্পেশাল নিডসদের জন্য বরাদ্দ করা আছে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। বুঝেছ? এখানেও এটাকে আমরা 4টে কলমে ভাগ করেছি। কতজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে, মানে নাম্বার অফ চাইল্ড উইথ স্পেশাল নিডস আইডেন্টিফাইড, অর্থ বরাদ্দ ঠিক কত টাকা এখানে বরাদ্দ করা হয়েছে, অ্যামাউন্ট স্যাংশনড, কতজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে, নাম্বার অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস এনরোল্ড স্কুলে ভর্তি করা হয়েছে, আর কতটা অর্থ ব্যবহার করা হয়েছে, অ্যামাউন্ট ইউটিলাইজড। ঠিক আছে, এখানেও তুমি একটা নিশ্চয় নাম্বার পাবে, সেটাও তুমি ওই মিউনিসিপ্যালিটি থেকে পাবে, সেই নাম্বারটা তোমাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এই যে বি পার্ট যেটা দেখলাম, বি পার্টের মধ্যে কিন্তু আমরা 15টা সাব পয়েন্ট লক্ষ্য করলাম। বুঝতে পেরেছ? তাহলে প্রথম আমরা যে প্র্যাকটিক্যালের মেন পার্টটাকে কিন্তু দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে জেনারেল ইনফরমেশান আর একটা হচ্ছে পৌরসভায় রিলেটেড ইনফরমেশান। সেখানে পৌরসভার রিলেটেড ইনফরমেশানে অনেকগুলো টেবিলও আছে এবং সেখানে প্রায় আমরা 15টা সাব পয়েন্টকে নিয়ে এখানে ডিসকাস করেছি, বা 15টা সাব পয়েন্টের ওপর আমাদেরকে ইনফরমেশান প্রোভাইড করতে হবে। বোঝা গেল? এই গেল তোমাদের পুরো যে ফরম্যাট, যে আমরা যে এটা আলোচনা করছি তার। এখনও কিন্তু শেষ হয়নি, আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে লাস্ট পার্ট, সেটা উপসংহার বা কনক্লুশনে এখানে তোমাকে যে তুমি যে স্টাডিটা করেছো সেই স্টাডিটা করে তুমি কী ধরনের সিচুয়েশানটা দেখতে পাচ্ছ তার উপর একটা ওভারঅল কমেন্ট করতে হবে। তুমি কী ধরনের সিচুয়েশানটা দেখতে পাচ্ছ, যে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, সেখানে তুমি ওটাকে আরও ভাগ করে নিতে পারো যে ভিজুয়াল ইম্পেয়ারমেন্টদের জন্য কতটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, কাদের ক্ষেত্রে কম ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, কারা এখনও বেশ সাফিসিয়েন্টলি ডেভেলপ করেছে, তাদের অ্যাচিভমেন্ট লেভেলটা সাফিসিয়েন্টলি হাই হয়েছে, এইগুলো সম্পর্কে তোমাকে একটা ওভারঅল কমেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে উপসংহার। সেটাও একটা মোরাললেস তোমার একটা প্যারাগ্রাফের মধ্যে কভার হয়ে যাবে এবং প্যারাগ্রাফটা 10-12 লাইনের মধ্যে থাকবে। বোঝা গেল? এই হচ্ছে তোমার পুরো যে প্র্যাকটিকামটা, সেই প্র্যাকটিকামের একটা আউটলাইন বা একটা যে ফরম্যাটের ডিটেল ডিসক্রিপশান। বুঝতে পারছো? প্র্যাকটিকামটা কিন্তু আমাদের ছিল কালেকশান অফ ডেটা রিগার্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস ফ্রম মিউনিসিপ্যাল রেকর্ডস, অর্থাৎ মিউনিসিপ্যাল রেকর্ড থেকে আমরা স্পেশাল নিডস উইথ চিলড্রেনদের সম্পর্কে
ডেটা কালেক্ট করব এবং সেই ডেটা কালেক্টগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলে তাকে অ্যানালিসিস করে তার থেকে আমি একটা কনক্লুশনে যাব। এটাই হচ্ছে পুরো সাবজেক্ট ম্যাটার অফ দিস প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা ভালো করে বুঝেছো। জিনিসটাকে আবার 2-3 বার করে তোমরা দেখে নেবে, একটু রিভাইজ দিয়ে নেবে, একটু চর্চা করে নেবে, তাহলে কিন্তু তোমাদের জিনিসটা একেবারে গ্রিপের মধ্যে চলে আসবে। আমি কিন্তু প্রত্যেকটা স্কিলকে, প্রত্যেকটা যে সাব পয়েন্ট আছে বা সাব ইউনিট আছে, প্রত্যেকটাকে কিন্তু ডিটেলভাবে আলোচনা করেছি। তোমরা কিন্তু এই আলোচনাটাকে লাইটলি নিও না, ভালোভাবে এটাকে শোনো, ভালোভাবে এটাকে একটু স্টাডি করো, তাহলে দেখবে এই যে প্র্যাকটিকামটা যেটা দেওয়া হয়েছে এটা তোমাদের কাছে কোনো হার্ড টাস্ক হবে না, ইজিলি তোমরা কিন্তু নামিয়ে রাখবে। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক, রাখছি।